বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বৈঠক, আলোচনা হতে পারে নির্বাচন ও সমসাময়িক বিষয়ে। পোস্টাল ব্যালট সহ নানা অভিযোগ নিয়ে ইসিতে বিএনপির প্রতিনিধি দল। পাবনা 1 ও 2 আসনে নির্বাচন হবে 12 ফেব্রুয়ারিতেই নির্দেশ আপিল বিভাগের। জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোটে ভাঙনের সুর, আসন জটিলতায় লিয়াজো কমিটির বৈঠকে যায়নি ইসলামী আন্দোলন। পদত্যাগ করেননি বোর্ড পরিচালক নাজমুল, কারণ দর্শানোর নোটিশ দিয়ে দায় সারল বিসিবি। প্রতিবাদে বিপিএল এর মাঠে নামেনি ক্রিকেটাররা। সায়েন্স ল্যাব মোড় অবরোধ, 7 কলেজ শিক্ষার্থীদের যান চলাচল বন্ধ। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবি। ফ্যাসিবাদ যেন ফিরে না আসে তা নিশ্চিতেই গণভোটে হ্যাঁ দরকার। চট্টগ্রামে বিভাগীয় ইমাম সম্মেলনে বললেন আলী রিয়াজ। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি নাফিসা জামান। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাতের কথা রয়েছে। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তারেক রহমান দেশে ফেরার পর এটি হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম বৈঠক। দর্শক, এই বিষয়ে আরো জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, দেশে ফেরার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন। বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে, আর আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাফিসা, আজকে কিন্তু প্রথম আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে যাচ্ছে। দেশে ফেরার পর দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে স্বদেশ প্রত্যাবর্তনের পর বিমানবন্দরে যখন নামেন, সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা হয় তারেক রহমানের, এবং তিনি ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টাকে। প্রধান উপদেষ্টাও তাকে স্বাগত জানান। এরপরে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে জানাজা স্থলে সংসদের দক্ষিণ প্লাজায় তাদের দেখা হয়। তবে আজকে সন্ধ্যায় যে বৈঠকটি হতে যাচ্ছে সেটি হচ্ছে আনুষ্ঠানিক রাজনৈতিক বৈঠক বলা চলে, এবং এখানে আমরা অনুমান করতেই পারি যেহেতু সামনে নির্বাচন নিয়েই কথা হবে। আমি যদি আপনাকে নির্বাচন কেন্দ্রিক প্রথম বৈঠকের কথা বলি, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে গত বছরের 13ই জুন একটি বৈঠক হয়েছিল প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে। তখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। তো তখনই এই বিষয়টি নির্ধারিত হয়, যেটি আমরা তাৎক্ষণিক একটি যৌথ সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে এই বছরের অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনটি হতে যাচ্ছে। তো আমরা প্রত্যাশা যেটি রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে এবং বিএনপির দিক থেকে আমরা দলীয় সূত্রে যেটি জানতে পেরেছি যে নির্বাচন কেন্দ্রিক আলাপই আসলে মূল এজেন্ডা থাকতে পারে। এছাড়াও তিনি দেশে ফিরেছেন, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, দেশের নিরাপত্তা পরিস্থিতি, নির্বাচন কমিশন সহ বিভিন্ন ইস্যু আসলে আসতে পারে এখানে। তো মোটামুটি আজকে সন্ধ্যায় এই বৈঠকে কি হয় সেই দিকে কিন্তু পুরো জাতি তাকিয়ে আছে। আনুষ্ঠানিক একটি সংবাদ সম্মেলনও ডেকেছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, যেটি 4টার সময় হবে। সেখান থেকে হয়তো আমরা কোনো একটা ধারণা পেতে পারি তাৎক্ষণিক। তো মোটামুটি নির্বাচন কেন্দ্রিক আলোচনা হবে বলেই আমরা এখন পর্যন্ত ধারণা করছি। নাফিসা। মারুফা রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্কজিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। দর্শক, এই মুহূর্তে ইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখনো বিভিন্নভাবে প্রচারণা করছেন, তাদেরকে সুযোগ আমরা পরিষ্কারভাবে বলেছি আগে, নির্বাচন কমিশনের অনুরোধে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্মান দেখিয়ে তার সফর স্থগিত করেছেন, এবং সেই সফরটা রাজনৈতিক সফর ছিল না, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যও ছিল না। 2024 সালে গণ অভ্যুত্থানে শহীদ তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানানো, কবর জিয়ারত করার উদ্দেশ্যে ছিল। আমরা আচরণবিধির কারণে নয়,
নির্বাচন কমিশনের অনুরোধে সেটা আমরা স্থগিত করেছি। এখন বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা বিভিন্নভাবে যে সমস্ত বক্তব্য বিবৃতি দিচ্ছে এবং সেটা ভিডিও পাওয়া যায়, তাতে করে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। কিন্তু এই ব্যাপারেও আমি দেখছি যে নির্বাচন কমিশন নির্বিকার। তা আমরা আশা করব তারা এগুলো অ্যাড্রেস করবে। ধন্যবাদ। ওনারা ব্যাখ্যা দিবেন, পোস্টাল ব্যালটের ব্যাপারে ওনারা ব্যাখ্যা দিবেন। এবং আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদেরকে বলা উচিত, তা হলো পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। সেজন্য আমরা বলেছি যে সমস্ত নির্বাচনী এলাকায় যে কজন প্রার্থী থাকে তাদেরই তো মার্কা দিয়ে নাম দিয়ে ব্যালট হয়, সেই একই ব্যালট যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করা হয়। এই ব্যাপারে আমরা সুস্পষ্ট আমাদের প্রস্তাব দিয়েছি, কারণ সমস্ত মার্কাগুলো দিয়ে তো পোস্টাল ব্যালট সব কনস্টিটিউয়েন্সিতে পাঠানোর প্রয়োজন নেই এবং সেটা দেশের মধ্যে সম্ভব নয়। আমরা প্রত্যেকটি নির্বাচনী এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল প্রার্থী যারা থাকবেন তাদের নাম এবং মার্কা সহকারে যেটা ইউজুয়াল সাধারণ ব্যালট হবে, সেই একই ব্যালট প্রত্যেকটা নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ব্যবহারের জন্য আমাদের একদম স্পষ্ট প্রস্তাব আমরা দিয়ে গেছি। আশা করি সেটা তারা গ্রহণ করবেন, যেহেতু এটা যৌক্তিক। পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে ইসিতে গিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। সিসির সাথে বৈঠকে উদ্বেগের কথাই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বেলা 12টার দিকে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে পৌঁছে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সভাপতিত্বে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছিল। এদিকে সকাল থেকে এই পর্যন্ত 50 জনের অধিক প্রার্থীর আপিল শুনানি হয়েছে। সবকিছু আমলে নিয়ে আজকে নির্বাচন কমিশন আমাদের আপিলটা মঞ্জুর করেছে এবং রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছে তার মনোনয়ন অ্যাকসেপ্ট করতে। নির্বাচন কমিশনকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে, রিটার্নিং কর্মকর্তাদের আরো দায়িত্বশীল আচরণ করতে হবে। আমার এই বিষয়ে যারা আমাকে সমবেদনা বলতেন, দুঃখিত হয়েছেন, তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাবনা 1 ও 2 আসনের নির্বাচন 12 ফেব্রুয়ারিতেই করতে হবে, আর তা করতে হবে নির্বাচন কমিশনের সীমানা অনুযায়ী। বৃহস্পতিবার দুপুরে এই নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ। এর আগে সীমানা জটিলতা নিয়ে আসন দুটি নির্বাচন স্থগিত করে নির্দেশ দেন চেম্বার আদালত। এরপর প্রজ্ঞাপনও জারি করেছিল ইসি। এতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা 2 আসন চূড়ান্ত করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাইদ। অবশেষে ইসির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হচ্ছে। From the appellate division, Supreme Court of Bangladesh is that the upcoming election of the 12th February must be held. অর্থাৎ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্ধারিত নির্বাচন এটা হতে হবে। আসন সমঝোতায় মগবাজারে বৈঠকে বসেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের লিয়াজো কমিটি। তবে ওই বৈঠকে যোগ দেয়নি ইসলামী আন্দোলন। বৃহস্পতিবার 12টায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে চলা ওই বৈঠকে অংশ নেয় বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, জাকপা সহ 10 দলের শীর্ষ নেতাদের। তবে 11 দলীয় সূত্রে জানা গেছে ইসলামী আন্দোলন আসন সমঝোতা থেকে বের হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি। অন্যদিকে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস জানিয়েছে তাদের দলীয় ফোরামে আলোচনার পর শীঘ্রই অবস্থান পরিষ্কার করবে দলটি। সবকিছু মিলিয়ে তারা তাদের দলের চাহিদা অবস্থানের আলোকে প্রত্যাশা রাখবে। আলাপ আলোচনার মধ্য দিয়ে আর কতটুকু অগ্রসর হওয়া যায় দেখা যাক। আজকে নেতৃবৃন্দর পরবর্তী দিনের জন্য সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। এ বিষয়ে আরো খবর জানাতে মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, জামায়াতের বৈঠক নিয়ে আর কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই 11 দলীয় আসন সমঝোতা নিয়ে নানান নাটকীয়তা, সংকট, জটিলতা তৈরি হয়ে আসছিল। গতকাল এই আসন সমঝোতার চূড়ান্ত একটি ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই ঘোষণা দেওয়ার আগ মুহূর্তে আবারও এটি অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয়। তারপরে গতকাল সারা রাত এটি নিয়ে তারা বৈঠক করে 11 দলীয় জোট। এরপর সকালে আজকে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় অফিসে কিন্তু বৈঠক শুরু হয় সকাল 12টা থেকে।
এই বৈঠক এখন বিরতি থেকে চলছে, দুপুরের খাবার ও জোহরের নামাজের জন্য বিরতি চলছে। এরপরে আবারও এই শীর্ষ নেতারা বৈঠক বলবে। তবে একটু জানিয়ে রাখি, এই 11 দলীয় যে বৈঠকে কিন্তু ইসলামী আন্দোলন কিন্তু তারা এই অংশ নেয়নি। বাকি 10 দলের শীর্ষ নেতারা জামায়াত ইসলামী খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত মজলিস, এনসিপি, জাকপা, এলডিপি সহ 10 দলের শীর্ষ নেতারা এই বৈঠকে আছেন এবং তারা অংশ নিচ্ছেন। এই বৈঠক শেষে একটি ব্রিফিংয়ের কথা তারা বলেছেন 3টার দিকে, যদিও 3টার আরও বৈঠক আমরা জানতে পেরেছি বৈঠক শেষ হতেই প্রায় 3টা বেজে যাবে। তাই এই 3টার পরে তারা একটি ব্রিফিংয়ের কথা বলেছেন। এছাড়া ইসলামী আন্দোলন এখন পর্যন্ত কোনো তারা বলছেন যে তাদের দলীয় ফোরামে আলোচনা করে তারপর সিদ্ধান্ত জানাবে যে 11 দলীয় এই আসন সমঝোতায় তারা থাকবে কি থাকবে না। তবে জামায়াত ইসলাম বা 11 দলীয় সূত্র থেকে আমরা যেটি জানতে পেরেছি যে গতকাল রাতেই তারা বৈঠক এই 11 দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 11 দলীয় এই জোট থেকে তারা বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয় নাই। তো জামায়াত ইসলামের নেতারা বলছে তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা পাননি। ইসলামী আন্দোলন থেকে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়ার পরই তারা এটি বলতে পারবেন ইসলামী আন্দোলন আসলে তাদের এই 11 দলের সঙ্গে থাকে কি থাকে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নাফিজা। তাওহিদ, আপনাকে ধন্যবাদ। এখন পর্যন্ত বোর্ড পরিচালক নাজমুল ইসলামকে বরখাস্ত না করায় বিপিএল এর প্রথম ম্যাচ খেলতে নামেনি কোনো দল। দিনের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ানো নিয়েও আছে শঙ্কা। ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করায় বোর্ড পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে সব ধরনের ম্যাচ বয়কটের ঘোষণা দেয় কোয়াব। এ নিয়ে হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনে ডেকেছে ক্রিকেটারদের দেখভাল করার এই সংস্থাটি। যদিও সকালে বোর্ড পরিচালক নাজমুলকে 48 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয় বিসিবি। সেই সঙ্গে ম্যাচ বর্জনের ঘোষণা থেকে সরে এসে ক্রিকেটারদের খেলা চালিয়ে যাওয়ার অনুরোধও করে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিসিবি পরিচালক নাজমুলের পদত্যাগ ইস্যুতে হোটেল শেরাটনে কোয়াবের সংবাদ সম্মেলন হবে। সেখানে আছেন আমাদের সহকর্মী আবরার আল দাইয়ান। দাইয়ান, আমাদেরকে জানাবেন ক্রিকেটাররা মাঠ বর্জন করেছেন, কি পরিস্থিতি এখন সেখানে রয়েছে? ধন্যবাদ নাফিসা আপনাকে। আপনি যেমনটি জানাচ্ছিলেন, গতকাল কিন্তু বিসিবি পরিচালক নাজমুল ইসলাম ক্রিকেটারদেরকে নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছেন, এরপর কিন্তু যেই সংকটের তৈরি হয়েছে, কোয়াব সভাপতি মিথুন এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন যে তারা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে। আজকে যে বিপিএল এর প্রথম ম্যাচ ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং নোয়াখালী এক্সপ্রেস, সেই ম্যাচের আগ পর্যন্ত যদি বিসিবি পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করে তারা আসলে কোনো ধরনের খেলায় অংশগ্রহণ করবে না, এবং ঠিক সেটি হয়েছে। আজকে কিন্তু দিনের প্রথম ম্যাচ এখন পর্যন্ত মাঠে গড়ায়নি এবং দ্বিতীয় ম্যাচও যে হবে সেটিও আসলে ঠিকভাবে বলা যাচ্ছে না। সকাল থেকেই কিন্তু বিসিবি পরিচালকরা ক্রিকেটারদের সঙ্গে নানাভাবে কথা বলার চেষ্টা করেছেন, তারা মিটিং করেছেন, যদিও এখন পর্যন্ত সেটির কোনো দফা হয়নি। একটাই সংবাদ সম্মেলনের কথা ছিল কোয়াব সভাপতি, সেটিও এখন পর্যন্ত হয়নি। আমরা সেটির অপেক্ষায় আছি। তবে বিসিবি পরিচালক হিসেবে এক দায়িত্বশীল জায়গায় থেকে যে ধরনের মন্তব্য নাজমুল ইসলাম করেছেন সেটি নিয়ে ইতিমধ্যেই একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গায় দেখেছি। সো এখন পর্যন্ত ক্রিকেটারদের তরফ থেকে মাঠে যাওয়ার বা মাঠে খেলায় অংশগ্রহণ করার কোনো রকমের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমরা দেখছি না। সংবাদ সম্মেলনের পর ক্রিকেটারদের তরফ থেকে হয়তো জানানো হবে তারা কোন ধরনের সিদ্ধান্ত নেবে। বিসিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে নানাভাবে বুঝিয়ে যেন খেলাটা অন্ততপক্ষে মাঠে নিয়ে যাওয়া যায়। নাফিসা, আমার কাছে এই ছিল শেরাটন থেকে সর্বশেষ। দাইয়ান, আপনাকে ধন্যবাদ। ঢাকার বড় সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজও অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেন তারা। শিক্ষার্থীরা বলছেন, আজ উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদন হতে হবে, পাশাপাশি রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে, তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে অবরোধের কারণে বন্ধ হয়ে গেছে মিরপুর নিউ মার্কেট শাহবাগমুখী সড়কের যান চলাচল। আমাদেরকে কেন এরকম টাইম দেওয়া হচ্ছে বারবার, আর আমাদের বিষয়টা কেন তারা একটা গুরুত্ব দিচ্ছে না? আমাদের যদি চূড়ান্তভাবে অধ্যাদেশের গেজেট জারি করা না হয় এবং যদি আমাদের গার্জিয়ান অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের জন্য একজন ভিসি স্যার এবং প্রো ভিসি রেজিস্ট্রার যদি নিয়োগ করা না হয়, আমরা এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাব। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিহাব জাহিদ। জাহিদ, 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধের কি প্রভাব পড়েছে সড়কে, আপনি কি চিত্র দেখতে পাচ্ছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন।
দেখুন নাফিসা, আজকে পৌনে একটার দিকে কিন্তু এই ঢাকা কলেজের যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা আজকে এখানেকার যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু পৌনে একটার দিকেই এই রাস্তাটি বন্ধ করে দিয়েছেন এবং বন্ধ করার পরে কিন্তু শাহবাগমুখী যেই যান চলাচল রয়েছে এবং সেই থেকে ধানমন্ডি থেকে যেই যানগুলো আসলে আজিমপুরের দিকে যাচ্ছে সেই রাস্তাটি কিন্তু সম্পূর্ণ বন্ধ। এই বন্ধ থাকার কারণে কিন্তু চারদিক থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে জনসাধারণের একটি ভোগান্তি তৈরি হয়েছে, কোনো জায়গা থেকেই কিন্তু যান চলাচল করতে পারছে না। শিক্ষার্থীরা সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে সায়েন্স ল্যাব মোড় তারা বন্ধ করেছেন, সেই মোড় থেকে কিন্তু আসলে যান চলাচল তারা আপাতত করতে দিবেন না। কারণ হিসেবে তারা বলছেন তাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ, সেই অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তারা এই জায়গাটি ছাড়বেন না এবং আজকে যে উপদেষ্টা পরিষদের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে তাদের সেই অর্ডিন্যান্স যেন তুলে ধরা হয় এবং সেখান থেকে তাদের জন্য একটি পজিটিভ রিভিউ দেওয়া হয়, সেটি তারা বারবার বলছেন। এবং আমরা আরেকটি বিষয় যদি বলতে পারছি, যেটি দেখতেই পাচ্ছেন যেই শুধু অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো পরিবহন কিন্তু এখান থেকে ছাড়া হচ্ছে না, যেই কারণে বলা হচ্ছে যে এই যানবাহন এখন পর্যন্ত যে চলাচল আছে সেটি কিন্তু পরবর্তীতে তারা ছাড়বেন কিনা সেটিও আমরা তাদের জিজ্ঞেস করেছিলাম। তারা বলেছেন যে তাদের যেই দাবি রয়েছে সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না এবং এই জায়গাতে কোনোভাবেই কোনো পরিবহন কিংবা যাত্রী সাধারণের জন্য তারা রাস্তাটি উন্মুক্ত করবেন না। জাহিদ, আপনাকে ধন্যবাদ। সংবিধানের দোহাই দিয়ে একটি দল ফ্যাসিস্টে পরিণত হয়েছে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। এই ব্যবস্থা পাল্টাতেই গণভোটে হ্যাঁ দরকার বলেও জানান তিনি। দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলনে বক্তব্যে তিনি এই কথা বলেন। ইমাম সম্মেলনে তিনি সবাইকে গণভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় সংবিধানের বিশেষ বিশেষ জায়গা পরিবর্তন করা জরুরি বলেও মন্তব্য করেন আলী রিয়াজ। সেই রাষ্ট্রের ভিত্তি কেমন হবে, কি থাকবে, তারই দলিল হচ্ছে জুলাই জাতীয় সনদ এবং সেই জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই আজকে গণভোট। ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে মামলায় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ 21 জানুয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 অভিযোগ গঠনের উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এছাড়া আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনে যুক্তি তর্ক উপস্থাপন হয়। এই দুই মামলায় 9 আসামিকে সকালে আনা হয় ট্রাইব্যুনালে। এছাড়াও মানবতা বিরোধী অপরাধের আরও 4 মামলায় মেয়র আতিক, আব্দুর রহমান বদি সহ 18 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এসব মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে সময় আবেদন করে প্রসিকিউশন, পরে তদন্ত প্রতিবেদন দাখিলে ভিন্ন ভিন্ন সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। বিসিবি পরিচালক নাজমুলের পদত্যাগ ইস্যুতে হোটেল শেরাটনে কোঅবের সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হয়েছে বিসিবি হয়তো কিছু পদক্ষেপ নেয়ার কথা বলেছে এবং নিতে চেয়েছে, বাট অবভিয়াসলি কিছু কারণে হয়তো এই জিনিসগুলো প্রপারলি হচ্ছে না। তো এই জায়গায় আসলে আমাদের সবারই একটা কনসার্নের ব্যাপার আছে যে আমরা কিভাবে ঢাকা লিগে শুধু প্রিমিয়ার লিগ না, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন সবাই মিলে আসলে যাতে ক্রিকেট খেলাটা যথাযথভাবে মাঠে হয়, এটাই আসলে আমাদের সবার আশা। আচ্ছা, আমি নেক্সট একটা বিষয় যেটা আমাদের ডিরেক্টর সম্মানিত বোর্ড ডিরেক্টর যে বিষয়টা নিয়ে এত কিছু মানে ক্রিকেটারদের আজকে আসলে একজন থেকে শুরু করে টোটাল ক্রিকেট জাতিকে যেভাবে প্রশ্নের সম্মুখীন করেছেন, তো জিনিসটা আসলে খুব দুঃখজনক। এবং এটা নিয়ে আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছি। আমরা ক্রিকেটারদের আসলে এটা সম্মানের ব্যাপার। ক্রিকেটারদের এটা শুধু ক্রিকেটার না, আসলে ক্রিকেটের সাথে রিলেটেড যারা সবাইকেই আমি মনে করি অপমান করা হয়েছে। এবং আপনারা এর আগেও দেখেছেন যে আমরা একটা প্রেস করেছিলাম, ওনাকে তার বেফাস মন্তব্যের জন্য সরি বলতে বলা হয়েছিল। তারপরে যত দিন গেছে উনি আরও ডেসপারেট হয়ে গেছেন। ডেসপারেট হয়ে উনি প্লেয়ারদের আর্থিক বিষয় থেকে শুরু করে সব যত ধরনের ছোট করা যায়। তো আমার মনে হয় উনি যেই বক্তব্যগুলো দিয়েছেন সেটা উনি একজন দায়িত্বরত জায়গা থেকে কোনোভাবেই দিতে পারেন না। এবং ওই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি মিরাজকে রিকোয়েস্ট করব যে আমাদের প্লেয়ারদের আসলে জিনিসটা কি হয় বাংলাদেশের জনগণ হয়তো বা অনেকেই জানেন না
যে ক্রিকেটটা কিভাবে চলে বা ক্রিকেটটা মানে ক্রিকেটাররা কিভাবে আর্ন করে। আমি মিরাজকে রিকোয়েস্ট করব ওই বিষয়টা একটু দেশের মানুষের উদ্দেশ্যে যদি ও ক্লিয়ার করে দেয়, আমার মনে হয় এটা ভালো হবে। আসসালামু আলাইকুম সবাইকে। মিথুন ভাই যেটা বললো, আমরা জানি যে গতকালকে একটা ঘটনা ঘটেছে, যে আমরা সবসময় বলে থাকি যে ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, এবং তারা যদি এরকম মন্তব্য করে থাকে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা দুঃখজনক। আর একটা জিনিস ক্লিয়ার করা উচিত যে প্রত্যেকটা মানুষই জানে, যেটা মিথুন ভাই বলল, এটা আমি অনেক সময় অনেক জায়গায় ফেস করেছি, আমি দেখেছি অনেক দর্শকের সাথে কথা হয়েছে। অনেক সময় আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না, আমাদের টাকাই তো আপনারা চলেন, যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যে টাকা দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ 2,625 টাকা পর্যন্ত, যা দেশের বাজারে স্বর্ণের দামের ইতিহাসে সর্বোচ্চ। আজ থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাজুস। নতুন ঘোষণা অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম 2,34,680 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,24,007 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,91,989 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,57,231 টাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।